আমাদের মন্ত্রণালয় ভিত্তিক যেটা আমরা বললাম, আর এছাড়া আমাদের মন্ত্রণালয়ের বাইরেও বেশ কিছু এমইউ সম্ভব হতে যাচ্ছে, সেটা সম্বন্ধে আমাদের খুব স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত নেই। মাননীয় উপদেষ্টা, জয়েন্ট ইকোনমিক কমিশনটা কবে বন্ধ ছিল, এখন যে আপনারা এটা আবার শুরু করতে যাচ্ছেন? না, জয়েন্ট ইকোনমিক কমিশনটা আসলে বন্ধ ছিল না, কখনো অনেকদিন ধরে মিটিং হয়, কার্যকর ছিল এটা না, অকার্যকর আমরা বলবো না। এটার মোটামুটি রুটিনভাবে একটা মিটিং হতো ইকোনমিক রিলেশনস ডিভিশনে বছরে একবার, এবং সেটায় সামান্য কিছু আলোচনা হতো, উভয় পক্ষের তেমন কোনো আলোচ্য থাকতো না, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ফলাফলও আসে নাই। এটা ছিল গত বেশ কিছু বছর ধরে, 1.5 দশকের মতন এরকম ছিল। তো সেটা রিভাইটালাইজ করার একটা উদ্দেশ্য তাদের আছে। প্রশ্ন শুনতে পাইনি। কারণ আমাদের যে ট্রেড সম্ভাব্যতাটা রয়েছে উভয় দেশের, আমরা মনে করি যে ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের ট্রেডের। কম্প্যারেটিভলি আমরা যে বহির্বিশ্ব থেকে প্রায় $80 বিলিয়ন পণ্য আমদানি করি, এর মধ্যে প্রায় $15 বিলিয়ন আমরা খাদ্যপণ্য আমদানি করি, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারমিডিয়েট গুডস বা আমদানি করি, এবং আমরা বিভিন্ন রকমের ভোগ্য পণ্য বা জ্বালানি পণ্য আমরা আমদানি করি। তো এর ভিতরে যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি, সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেড কমিশনটাকে চালু করতে চাচ্ছি। পাকিস্তান থেকে আমরা যে চাল আনলাম 50,000 কেজি, এটা তো প্রতিযোগিতা মূল্য হয় না, ডাইরেক্ট আনা হচ্ছে G2G। আপনি কেন বলছেন এটা প্রতিযোগী মূল্য হয়নি? এটা কোনো টেন্ডার হয় নাকি? G2G তো টেন্ডার হয় না কখনোই। মানে আপনি কেন বলছেন যে মানে কোনো G2G মানে দেশ কি টেন্ডার করে কখনো? কিভাবে তাদের প্রতিযোগিতা মূল্য হইল সেটা একটু বুঝিয়ে না, আপনার এই মূল্যের তো একটা ইতিহাস আছে না? আমরা আগে কি মূল্যে কিনেছি, ইমিডিয়েটলি কি মূল্যে কিনেছি, সামনে বর্তমানে বাজার মূল্য কত, এগুলো তো আমাদের কাছে থাকে। তার ভিত্তিতেই তো একটা মূল্য প্রাকলন করা হয়। কাজেই আমরা প্রতিযোগিতামূলক মূল্য যদি না হয়, তাহলে আমরা কেন G2G ভিত্তিতে বা ভিত্তিতে করব? এক্স্যাক্টলি। আপনি মানে এই তথ্যটা কোথায় পেলেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার একটা জিনিস বুঝতে হবে, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি, বাংলাদেশ পার বয়েলড রাইস ইউজ করে, সিদ্ধ চাউল আমরা খাই, তাই তো? বাংলাদেশের এই সিদ্ধ চাউলের একটা বড় সোর্স ভিয়েতনাম আছে, অন্য অনেক দেশ চাউল উৎপাদন করে, কিন্তু সিদ্ধ চাউল তো খুব বেশি পাওয়া যায় না। আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। কোনো কারণে যদি সেই সোর্স থেকে, ইন্ডিয়ার সোর্সের থেকে আমি চাউল না পাই, আমার অপশন কিন্তু খুব লিমিটেড। সেক্ষেত্রে গভর্নমেন্টকে G2G বেসিসে যেতে হয়। তবে আপনার এটা মনে রাখা উচিত যে আমরা যে কম্পিটিটিভ প্রাইসটার ভিত্তিতেই এই ক্রয়টা করেছি। এবং আপনি যদি আমাকে একটু বুঝতে সাহায্য করেন যে প্রতিযোগীহীনভাবে মানে G2G-তে তো কোনো দেশ টেন্ডারে পার্টিসিপেট করে না, আপনি নিশ্চয়ই জানেন। রাষ্ট্র তো টেন্ডারে পার্টিসিপেট করে না। সো যখন রাষ্ট্র টু রাষ্ট্র কোনো ব্যবসা হয়, সেটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিবেচনায় এবং তার প্রতিযোগী মূল্য এবং প্রাপ্যতা সাপেক্ষে। কারণ পাকিস্তান কিন্তু মূলত সিদ্ধ চালের ব্যবসা করেন না, তাদের সিদ্ধ চালের ব্যবসা করার সক্ষমতা খুবই সীমিত, এবং ওই সময়ে যে আঞ্চলিক প্রাপ্যতা, আমাদের নিরাপদ খাদ্য সঞ্চিতি, এইগুলোর সমন্বয়ে সিদ্ধান্ত নেয় রাষ্ট্র। সো এটা নিশ্চিতভাবে এই প্রতিযোগিতার ভিত্তিতেই কাজটা করা হয়েছে। প্রতিযোগিতা শুধু তো মূল্য দিয়ে আসে না, এটা সামগ্রিকতায় আসে। মাননীয় উপদেষ্টা, আমরা কত বাণিজ্য আশা করছি এই এখন যে আমাদের সাথে আলোচনায় আপনারা নতুন করে যুক্ত হচ্ছেন এর মাধ্যমে, আর আমাদের এখন কি ধরনের বাণিজ্য আছে? আমি তো সাবডিভিশন করি যে আমাদের বায়োলেটারাল ট্রেড ব্যালেন্সটা সেটা হেভিলি বায়াস টু পাকিস্তান। তো এটা একটা স্ট্রাইক, মানে ইন অর্ডার টু স্ট্রাইক এ ব্যালেন্স আপনারা মানে কি আলাপ আলোচনা করেছেন? আমরা যে কথাগুলো আপনাদেরকে বলেছি যে আমরা কৃষি এবং খাদ্যপণ্য, আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি, আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি। আমরা 1 কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি, যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ অধিকার দিবে বাজারে।
এছাড়া আমাদের চিনির, যদিও এটা আমরা পুরোপুরি আমদানি নির্ভর, এখানে আমাদের স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের যে অর্জনগুলো রয়েছে যা বাংলাদেশ থেকে মানে অতি উন্নত, সেখান থেকে আমরা আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের সাহায্য আমরা চেয়েছি। এবং আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপরে ওনারা অ্যান্টি ডাম্পিং ট্যাক্স ইম্পোজ করেছেন সেটাকে উইথড্র করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এবং আমাদের কৃষি উন্নয়নে, কৃষির মেকানাইজেশন থেকে শুরু করে এবং কৃষির কম্প্যারেটিভ সোর্সিং থেকে শুরু করে এবং আমাদের যে মধ্যবর্তী পণ্য যেটা আমরা আমদানি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে আমরা বিনিয়োগের কথাবার্তা বলেছি। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা কি বলেছেন, মানে ওই বাণিজ্য মন্ত্রী কি বলেছেন আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে? ওনারা সকল বিষয়েই আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। মাননীয় উপদেষ্টা, আমি নূর নবী ৭১ টিভিতে কাজ করি। আপনারা অন্তর্বর্তী সরকার অন্য দেশের সঙ্গে আপনারা পলিসিগত সিদ্ধান্ত নিচ্ছেন, তো পাকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে এবং সেটা কি সেটা আমরা ভালো করে জানি। তো আমাদের প্রতিবেশী দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানি করতে হয় এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এখন উষ্ণ নয় যে কোনো কারণেই হোক। তো পাকিস্তানের সঙ্গে আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিসের কারণে আমাদের ভারতের সঙ্গে আরো বৈরিকতাপূর্ণ বাণিজ্য সম্পর্ক হবে কিনা, কূটনৈতিক সম্পর্ক হবে কিনা, তো এই প্রেক্ষাপটগুলো মাথায় রেখে আপনারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন কিনা? কারণ একটা নির্বাচিত সরকার। আপনি দয়া করে প্রশ্নটা ফরেন অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন। দিস ইজ নট মাই কনসার্ন। আমার কাজ হচ্ছে বাণিজ্যের সক্ষমতা তৈরি করা দেশের স্বার্থে। আমি বাংলাদেশের স্বার্থে কাজ করি। সো আমার জন্য বাংলাদেশ সর্বাগ্রে। সো আপনার যদি বৈদেশিক এই যে জিওপলিটিক্যাল যেসব কথাবার্তা নিয়ে আপনারা চিন্তা করছেন, এটা ফরেন অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন, নট টু মি। অন্তর্বর্তী সরকার আসার পরে যদি পরিসংখ্যান দেখি যে গত অর্থ বছরে পাকিস্তান প্রায় 12 কোটি ডলার রপ্তানি বাড়িয়েছিল, বাংলাদেশে বেড়েছে 2 কোটি ডলার। সরি, পাকিস্তান তাদের রপ্তানি বাংলাদেশে বাড়িয়েছে এক বছর, গত অর্থ বছরে 66 ছিল সেটা 78 হয়েছে, বাংলাদেশ 5 ছিল সেটা 7 হয়েছে। রপ্তানি আমদানি বাড়ছে, বাণিজ্য সম্পর্কও বাড়ছে। সরকার সাহেব যেটা বললেন যে আমরা কি পাকিস্তানের দিকে ঝুঁকছি কিনা অনেকদিন পর, যেটা আমাদের আমরা সবার দিকে ঝুঁকছি। আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। এখানে আপনাদের রাজনীতি যদি কোনো উদ্দেশ্য কারো থাকে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আই এম নট এ পলিটিশিয়ান, আই অ্যাম হিয়ার। এবং যেটা বললেন যে নীতি বা পলিসি সিদ্ধান্ত নিচ্ছি আমরা, আমাদের পলিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? সেই প্রশ্নের কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। মানে আমরা কি কোনোভাবে মানে আমাদেরকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে কিনা? বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা, ক্রয় এবং বিক্রয়, এই ব্যাপারে আমরা আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব। মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানের কাছে আমাদের অনেক পাওনা দাম আছে, এই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? না, কোনো আলোচনা হয়নি। এটা বাণিজ্য সংক্রান্ত, এটার সাথে কি বাণিজ্য সংক্রান্ত বিষয়ও না এটা। মানে না, আপনাদেরকে ধন্যবাদ। স্যার, কেমিক্যালের বিষয়টা আপনি বলছিলেন, কেমিক্যালে পাকিস্তান আমাদের জন্য একটা কোটা দিয়ে রাখছিল আমাদের কেমিক্যাল রপ্তানিতে, হাইড্রোজেন পারঅক্সাইড রপ্তানিতে। এই কোটা প্রত্যাহারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি? যে যেমন অ্যান্টি ডাম্পিং না, এর কথা কোটা বলছেন। ছিল না, অ্যান্টি ডাম্পিং Anti-dumping আরোপ ছিল। করেছিল, কোনো কোটা কোটা আরোপ ছিল করেনি। কোটা আছে স্যার, আমি নিজে নিউজ করেছি, আজকেও 3 জন এক্সপোর্টারের সাথে কথা বলছি। অ্যান্টি ডাম্পিং এর সাথে কোটাও আছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা বড় রপ্তানিকারক ওদের কাছে। ট্রু। ওরা একটা কোটা দিয়ে রাখছে, আমাদের জন্য সিলিং দিয়ে রাখছে। এটা নিয়ে কোনো আলোচনা আপনাদের আসছে কি? আমাকে ব্যবসায়ীরা এই জিনিসটা জানাননি। আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে অ্যান্টি ডাম্পিংয়ের
বিষয়টা ছিল, সেটাকে আমরা ওনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি এবং এই অ্যান্টি ডাম্পিং থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য নোটিফিকেশন আমাদের কাছে নাই।